আমার বাবার মুখাগ্নি আমি করব ঠাকুরমশাই। আমায় কি কি করতে হবে সেটা শুধু বলুন। জল শুকনো চোখে তীব্র গলায় কথাটা বলল শ্রেয়শ্রী। সঙ্গে সঙ্গে জেঠু গম্ভীর স্বরে বললেন, না শ্রেয়শ্রী, সেটা হয় না। তোর নিজের দাদা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। জেঠু তো দাদা কি দাদা নয়? অনিরুদ্ধই মুখাগ্নি করবে ইন্দ্রনীলের। শ্রেয়শ্রী নীরব জেঠুর কথায়। শুধু পুরোহিতকে নির্দেশের সুরে বলল, আমিই করব। সমস্ত শ্মশান যাত্রীর মধ্যে ফিসফাস শুরু হয়ে গেছে। মেয়ে হয়ে মুখাগ্নি করবে? এ তো এই বংশের অপমান। বংশধর না থাকলে তবেই লোকে এসব ভাবে আজকাল। ইন্দ্রনীলের যখন ভাইপোরা আছে তখন এসবের মানে কি? ছোট কাকু ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। সবই দেখছে শ্রেয়শ্রী। বৌদি, তুমি শ্রেয়শ্রীকে বোঝাও, ও আমাদের অপমান করছে। চ্যাটার্জি বংশের মেয়ে হয়ে ও শ্মশানে গিয়ে মুখাগ্নি করবে কি করে? আমাদের বংশের মেয়েরা কেউ শ্মশানে যায় না। পাড়ার লোক কি বলবে বলো তো? আমরা কি মরে গেছি? তাছাড়া তোমার মেয়ে এখন বিখ্যাত হয়েছে, হয়তো মিডিয়া এসেও হাজির হবে। সবাই কি বলবে? কাকা জ্যাঠারা থাকতে বাচ্চা মেয়েটা একা এসব করছে। তোমার মেয়ের না হয় বুদ্ধি নেই বৌদি, কিন্তু তোমার তো আছে। আর ওটা তো আমাদেরও দাদা নাকি? মা ধীর স্বরে বলল, তোমার দাদা যা বলে গেছেন সেই মতোই হবে। মরা মানুষটাকে নিয়ে আর তোমরা ঝগড়া করতে এসো না ঠাকুরপো। শ্রেয়শ্রী ধীর স্বরে বলল, জেঠু কাকু পিসিমণি, তোমাদের একটা কথা বলি। বাপি তার পুরনো ডায়েরিতে পরিষ্কার নিজের ইচ্ছের সব কথা লিখে দিয়ে গেছে। আমি শুধু বাপির ইচ্ছে মতো কাজ করছি। পিসিমণি কাঁদতে কাঁদতেই বলল, কী ডায়েরি, কী ইচ্ছা? তোর বাবা তো আমাদেরও দাদা ছিল রে, তার ইচ্ছের খবর আমাদেরও জানা উচিত। তুই নিয়ে আয়। দাদার মৃতদেহের সামনে দাঁড়িয়েই শুনব দাদার ইচ্ছের কথা। ছোট কাকু বলল, হ্যাঁ, শোনা তো দরকার। বসত বাড়িটা হয়তো আমাদের ভাগেই দিয়ে গেছে। তুই তো মেয়ে, তারপরে আবার সেলিব্রিটি। তুই হয়তো আর এখানে থাকবিই না, ফ্ল্যাট কিনবি। একটা সাদা চাদরে ঢাকা দেয়া আছে ইন্দ্রনীল চ্যাটার্জির মৃতদেহ। আর তার রক্তের সম্পর্কের ভাই বোনেরা মৃতদেহের সামনে দাঁড়িয়েই সম্পত্তির হিসেব করতে ব্যস্ত। শ্রেয়সীর বমি উঠে আসছিল। একরাশ ঘৃণা জমা হচ্ছিল নিজের লোকেদের ওপরে। শ্রেয়শ্রী দীপ্ত পায়ে ঘরে ঢুকল। একটা ভেলভেট চটে যাওয়া ডায়েরি নিয়ে ফিরল। জেঠুর ছেলের হাতে দিয়ে বলল, দাদাভাই তুই পড়ে শোনা। দাদাভাই একটু ইতস্তত করে ডায়েরিটা নিয়ে পাতাটা খুলল। প্রিয় মামনি, বলতো মামনি, আমার জীবনের সবথেকে আনন্দের দিন কোনটা? যেদিন হসপিটালের বেডে তোর মায়ের পাশে ছোট্ট তোকে দেখেছিলাম। আর যেদিন তোর প্রথম গানের ক্যাসেট বেরোলো ওই দিন। না রে, ভুল বললাম, আরও আছে। তোর প্রতিবার রেজাল্টের দিনও আমার বড্ড আনন্দ হতো। বাচ্চাদের মতো কেঁদে ফেলতাম। তোর মা বলতো, মেয়ে আরও সকলের আছে গো, তোমার মতো এমন আদিক্ষেতা কেউ করে না। আমি বলতাম, আমার মেয়ের মতো মেয়ে কজনের আছে গো? মামনি, তুই কি কষ্টে আছিস? তোর মুখে ইদানিং বড্ড চিন্তার ছাপ দেখছি। জানি তুই কেন কষ্ট পাচ্ছিস। তুই যতই আমার কাছে লুকিয়ে রাখার চেষ্টা করিস আমার কি রোগ হয়েছে আমি কিন্তু জেনে গেছি মা। আমার লিভারের বায়োপসি রিপোর্টে ম্যালিগ্যানটা ধরা পড়েছে। আমি জানি ট্রিটমেন্টে অনেক টাকা খরচ হবে, কিন্তু মামনি, আমি সারা জীবনে কিছুই যে জমাতে পারিনি রে। তোর আর তোর মায়ের জন্য কিছুই করতে পারলাম না রে। জানিস মামনি, তুই যখন এই নামী নার্সিংহোমে আমায় ভর্তি করলি তখনই আমি বুঝেছিলাম তুই এবারে আমার জন্য তোর প্রতিভা বেচবি। তাছাড়া তোর কাছে রাস্তাই কী ছিল? এতদিন আমি তোকে গানের প্রোগ্রামে নিয়ে যেতাম আর বলতাম, মনের আনন্দে গান কর, গান নিয়ে ব্যবসা করিস না। তুই বলতিস
বাপি অমুক ক্লাব থেকে এত টাকা অফার করেছে। আমি বলতাম, টাকা নিবি গান গেয়ে? তুই বলতিস, সবাই নেয় বাপি। আমারও পকেটের অবস্থা জরাজীর্ণ, তাই চুপ করেই ছিলাম। ক্লাস 7 থেকেই তুই স্টেজে পারফর্ম করতে শুরু করলি। চারিদিকে তোর কত নাম হচ্ছিল। আমার বুকটা গর্বে ভরে উঠছিল। জানিস মা, তুই যখন জন্মালি তখন তোর ঠাকুরদা মানে আমার বাবা বলেছিলেন, খুব আশা করেছিলাম ছেলে হবে, মেয়ে হয়ে বংশের কোন কাজে লাগবে। তোর জেঠু বলেছিল, বিয়ের পাত্র খোঁজা ছাড়া আর কি কাজ। তোর পিসি বলেছিল, গায়ের রঙটাও তো চাপা, গয়না গড়াও এখন থেকেই, এক গাদা পণ নিয়ে তবে কেউ এই কালো মেয়েকে বিয়ে করবে। তোর মায়ের চোখে সেদিন ভয় দেখেছিলাম। এদের এত কথা শুনেই হয়তো আতঙ্ক হচ্ছিল তোর মায়ের তোকে নিয়ে। কিন্তু জানিস মামনি, আমার বড্ড আনন্দ হয়েছিল। একটা পুতুল পুতুল মেয়ে আমায় বাবা বলে ডাকবে বলে। তোর ছোটো কাকাকে ব্যবসার জন্য অনেকগুলো টাকা দিয়েছিলাম, আমার জমানো সব টাকা। বলেছিল ব্যবসাটা দাঁড় করিয়ে শোধ করে দেবে। তুই হবার পরে তোর কাকা বলেছিল, যাক বাবা, দাদার তো মেয়ে হয়েছে, আর আমায় টাকা শোধ করতে হবে না। মেয়ের বিয়ের সময় একটা সোনার গয়না দিয়ে দেবক্ষণ। তোর জেঠুর ছেলের পড়াশোনার জন্যও টাকা দিয়েছিলাম। তোর জেঠু বলল, তোর তো মেয়ে হয়েছে, আমার তো 2 ছেলে, তুই বরং একটার পড়াশোনার দায়িত্ব নে। আমি মুখ নিচু করে মেনে নিয়েছিলাম। তোর ভালো বেবি ফুড কিনতে পারতাম না, তবুও দাদার ছেলের কোচিংয়ের টাকা দিতাম। জানিস মামনি, চারিদিকে যে বলে না এখন ছেলে মেয়ে সব সমান, সেই ধারণাটা ভেঙে গিয়েছিল তুই হবার পরে, বাড়ির সকলের মানসিকতা দেখে। তুই বড় হচ্ছিলি একটু একটু করে, একদিন একদিন করে আমার চোখের সামনে। আমিই প্রথম খেয়াল করেছিলাম তুই যখনই আনমনে থাকিস তখনই গান করিস। আমি বলেছিলাম তোর মাকে, শ্রেয়শ্রীকে গানের স্কুলে ভর্তি করে দিই। তখন তোর সবে ক্লাস 3। তোকে নিয়ে গিয়ে ভর্তি করলাম গানের স্কুলে। পড়াশোনাতেও তুই ছিলিস বাড়ির সকলের থেকে ভালো। তোর 2 দাদার থেকেও তুই অঙ্কে বেশি পেতিস। তোর দাদু বলতেন, শ্রেয়শ্রী বেশি পড়ে তো লাভ নেই রে, অনিরুদ্ধ আর অনির্বাণকে পড়তে হবে, ওরাই বংশের মুখ উজ্জ্বল করবে। মেয়ে তো পরের বাড়ি চলেই যাবে, খরচ করে পড়িয়ে হবেই বাকি। কিন্তু সকলের সব কথাকে মিথ্যে প্রমাণ করে তুই ভালো রেজাল্ট করেছিলিস। এমনকি মাধ্যমিকেও তুই জেলার সেরা হলি, বাড়ির সকলের হিংসার পাত্রী হয়ে গেলি। জানি না সেটা তুই কন্যা সন্তান বলেই কিনা। তুই ছেলেদের হারিয়ে দিচ্ছিলি বলেই বোধহয় আমরা একঘেয়ে হয়ে গেলাম। তোর ছোটো কাকার ছেলেটা অল্প বয়সে বকে গেল, তোর জেঠুর ছেলেগুলোও মিডিওকার স্টুডেন্ট, সেখানে তুই সবেতে ফার্স্ট। এটা মেনে নিতে পারছিল না কেউ, তাই হয়তো কোনো কারণ ছাড়াই তোর জেঠু একদিন বলে বসলো, তোরা আলাদা থাকিস ইন্দ্র। জানিস মামনি, আমরা যেদিন আলাদা হলাম সেদিন আমার হাতে একটাও টাকা ছিল না। তোর মায়ের একটা গয়না বেচতে যাচ্ছিলাম, হঠাৎ তুই এসে আমার হাতে 1000-5 টাকা ধরিয়ে দিয়ে বললি, বাপি, যে রিয়ালিটি শোতে গান গাইছি ওখান থেকে পেয়েছি। জানিস মা, গর্বে বুকটা ভরে গিয়েছিল। আমার ক্লাস 11-এর মেয়ের প্রথম রোজগারের টাকায় আমার সংসারের হাঁড়ি কড়া কেনা হয়েছিল। মনে মনে বলেছিলাম, আমার মেয়েই আমার লাঠি। আমার বেসরকারি অফিসের স্ট্রাইকের সময় ক্লাস 12-এর তুই হঠাৎ বললি, বাপি, আমি কটা টিউশনি করব ভাবছি। আমি তোর জেঠুর কাছে গিয়ে বলেছিলাম, চ্যাটার্জি বংশের মেয়ে টিউশনি করবে, সম্মানে লাগবে যে, আমার ভাগের জমিগুলো যদি আমায় দাও। তোর জেঠু বলেছিল, তোর ভাগের জমি আবার কী রে, তোর তো ছেলে নেই, তাই বাবা সব জমি আমাদের লিখে দিয়ে গেছেন, তোর ভাগে কোনো জমি নেই। তাছাড়া তোর মেয়ে পড়াশোনা করে বিজ্ঞ হচ্ছে, সে টিউশনি করলে আমাদের করার কি আছে, আমাদের কাছে হাত পাততে আসবি না। তোর ছোটো কাকা বলেছিল, দাদা একটা ভালো বুদ্ধি দিই তোমাকে,
মেয়ের পড়াশোনা বন্ধ করে দাও, তাহলে হয়তো ওই টাকায় তোমার ঘরে হাঁড়ি চড়বে। ফিরে এসে বাইরের ঘরে মাথায় হাত দিয়ে বসেছিলাম। দেখলাম দুটো ছোট ছোট মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে এসে দাঁড়ালো। মিষ্টি করে বলল, শ্রেয়শ্রী দিদি আছে? আমরা পড়তে এসেছি। পড়াশোনা করে দিদির মতো জেলার গর্ব হতে চাই। জানিস মামনি, আমি কেঁদে ফেলেছিলাম ওই দিন। আমার মেয়ে জেলার গর্ব। বাইরের ঘরটা তোর ছোট ছোট স্টুডেন্টে ভরে গেল। আমার অফিসে স্ট্রাইক উঠলেও মাইনে নিয়মিত হলো না। সংসার চলছিল তোর টিউশনি টাকায়। সাথে তুই গান গেয়েও রোজগার করেছিলিস। তোর গানের ক্যাসেট বেরোলো। আমি চমকে গিয়েছিলাম আমার মেয়ের সাফল্য দেখে। রাস্তায় বেরোলেই সবাই বলতো, কাল টিভিতে আপনার মেয়ের প্রোগ্রাম দেখলাম ইন্দ্রনীলবাবু, বড় ভালো গায়। আমাদের জেলার গর্ব আপনার মেয়ে। উচ্চ মাধ্যমিকেও তুই ভালো রেজাল্ট করলি। তোর জেঠু কাকুরা আমাদের বাড়ির মাঝে লম্বা পাঁচিল তুলে দিল। মুখে বলল, ভিখারিরা কখন নুন তেল চাইতে আসে, বিশ্বাস তো নেই। তোর মা খুব কেঁদেছিল জানিস মামনি। আর তুই বলেছিলি, বাপি মানুষ চিনতে শেখো। আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলি, আমি তো আছি বাপি, তোমার কোনো চিন্তা নেই। মনে রেখো, তুমি নিঃসন্তান নও। ঠিক আমার মায়ের মতো আমায় ভরসা দিয়েছিলিস তুই। জয়েন্টে চান্স পেয়েও তুই মেডিকেলে পড়তে যাবি না সিদ্ধান্ত নিলি। বললি, বাপি অনেক খরচ, অনেকটা সময় সাপেক্ষ। এতদিন শুধু পড়াশোনার পিছনের ব্যয় করলে আমরা না খেতে পেয়ে মরবো বাপি। জানিস মা, সেদিন আমার নিজের উপরে করুণা হচ্ছিল, আমি তোর বাবা হবার যোগ্য নয় বলে। তুই হয়তো আমার চোখ দেখে আমার কষ্টটা বুঝতে পেরেছিলিস, তাই বললি, বাপি আমি সিঙ্গার হতে চাই, ফিল্মে গান গাইতে চাই। আমি বললাম, গান বেচবি? তুই রক্তাভ চোখে জবাব দিয়েছিলিস, হ্যাঁ বেচবো। এর মধ্যেই আমার রোগটা ধরা পড়ল। তুই ততদিনে দুটো বাংলা ছবিতে সাইন করেছিস আমাকে না জানিয়েই। আমি তখন অসহায় হয়ে ওই পাঁচিল টপকে আবার তোর কাকু জেঠুদের বাড়িতে গিয়েছিলাম। শুনে তুই বলেছিলিস, আমি মেয়ে বলে কি তোমার ভরসা নেই বাপি? আমি কি তোমার ট্রিটমেন্ট করতে পারবো না? আমি তোমাকে সবথেকে নামি নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। সেদিন আমি মনে মনে বলেছিলাম, ভাগ্যিস আমার মেয়ে হয়েছিল। ঘরে বসে তোর ছোটো কাকুর চিৎকার শুনতে পেতাম, আমায় মারছিস কেন, আমার কাছে বাইক কেনার টাকা নেই রে। তোর ভাইয়ের অসভ্য ভাষার কথাগুলো শুনে ভাবছিলাম, বাহারে চ্যাটার্জি বংশের বংশধর। বংশের একটাই মেয়ে ছিলি তুই, তবুও কদর পেলি না। সেই ছেলেই সেখানে পূজিত হচ্ছে, কুলাঙ্গার ছেলে। আজ নার্সিংহোমে বসে বসে এফএমেও তোর গান শুনতে শুনতে মনে হচ্ছিল, মরতেও দুঃখ নেই আমার। আমি তো জীবনে সবটা পেয়ে গেলাম। নার্স থেকে ডক্টর সবাই এসে বলেছে, মিস্টার ইন্দ্রনীল চ্যাটার্জি, ফাদার অফ শ্রেয়শ্রী চ্যাটার্জি, ইউর ডটার ইজ সিরিয়াসলি এ রিয়াল জুয়েল, শি হ্যাজ ম্যাজিক্যাল ভয়েস। জানিস মামনি, বড্ড গর্ব হচ্ছিল রে। আনন্দে আমার চোখে জল এসে গিয়েছিল। বারবার ভাবছিলাম, ভাগ্যিস তুই জন্মেছিলিস আমার উর্ষে। মামনি, আমি হয়তো আর বেশি দিন নেই, তবে তুই কিন্তু তোর মাকে খুব যত্নে রাখবি। আমি তো পারিনি, তুই রাখবি। আরেকটা কথা, আমি মারা যাবার পরে একটু খেয়াল রাখবি, ওই বাড়ির কেউ যেন আমার মুখাগ্নি না করে। হয়তো ওরা তুই মেয়ে বলে বাধা দেবে, কিন্তু তুই বলবি, আমিই আমার বাপির একমাত্র সন্তান। ওদের হাতের আগুনে আমি স্বর্গে যাব না রে মা। তুই আমার একমাত্র বংশধর। আমি জানি ইন্দ্রনীল চ্যাটার্জির নামটা পৃথিবী থেকে কিছুতেই মুছতে দিবি না তুই। সকলকে বলবি, আমি তোকে ক্লাস 3-তে গানে ভর্তি করেছিলাম। আমাকে তোর গানের মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখিস মা। আমার মৃতদেহ যেন ও বাড়ির কেউ স্পর্শ না করে। তোর বাপি। চিঠিটা পড়া শেষ হয়েছে। মৃত্যু বাড়ির শীতল নিস্তব্ধতা বিরাজ করছে। এতক্ষণ যে ফিসফাস হচ্ছিল সব থেমে গেছে। শ্রেয়শ্রী জানতো বাপি আর বাঁচবে না। মনে মনে প্রিপারেশন নিয়েই নিয়েছিল। আপাতত গানের জগতে নতুন মুখ হিসাবে ও বেশ পরিচিত। বেশ কিছু ফিল্মে গানের সুযোগও এসেছে। ডক্টররাও বলছেন
মিস সেওশ্রী, মনকে শক্ত করুন। মনকে কঠিন সেওশ্রী করেই ফেলেছিল। তবুও চিঠিটা পড়ে অঝরে কেঁদেছিল, আবার পাগলের মতো আনন্দে হেসেছিল। বাপি তাকে সন্তান ভাবত, দুর্বল মেয়ে নয়। বাপি তাকে বংশের ভাবত। সেওশ্রী খেয়াল করল পাড়ার কয়েকটা লোকজন ছাড়া চ্যাটার্জি বাড়ির সকলেই চুপচাপ পিছুহাঁটা দিয়েছে। শুধু জেঠুর ছেলে দাদাভাই এসে বলল, সেওশ্রী, তুই কাকুর মুখাগ্নি করবি, আমি তোর পাশে দাঁড়িয়ে থাকব। ওই আগুনে যদি একটু হলেও সংশোধন হয় আমার, সেটাই লাভের। আমি তোর দাদাভাই হই। ইন্দ্রনীল চ্যাটার্জি তোর একার বাবা ছিল না, আমারও কাকু ছিল। তাই আমি সবসময় তোর পাশে থাকব। চল বোন, আমরা ভাই বোন মিলে কাকুর কাজটা সুন্দর করে করি। শ্রেয়শ্রী জানত, আর কেউ পাশে থাকুক না থাকুক, দাদাভাই থাকবেই। দাদাভাই কতবার বাড়ির সকলকে লুকিয়ে নিজের পকেট মানি বাঁচিয়ে শ্রেয়শ্রীর জন্য চকলেট কিনে এনেছে। দাউ দাউ করে জ্বলছে চিতাটা। শ্রেয়শ্রীর হাতে জ্বলন্ত কাঠের টুকরো। গঙ্গা স্নান সেরে ঘাটের উপরে উঠল শ্রেয়শ্রী। ছোটবেলার বান্ধবী মল্লিকা বলল, তোর ফোনে একটা ফোন এসেছিল, তুই তখন স্নানে নেমেছিলিস। আমি রিসিভ করলাম। দুঃখ একটাই, কাকু জেনে যেতে পারল না। নীল নির্জনে সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসাবে তুই এবছরের বেস্ট সিঙ্গারের প্রাইজ পেয়েছিস। দু চোখ দিয়ে জল পড়ছে শ্রেয়শ্রীর। জলে ভেজা গালে মিশে যাচ্ছে নোনতা জলের ধারা। কানে কানে কেউ যেন ফিসফিস করে বলল, মনে রাখিস, তুই ইন্দ্রনীল চ্যাটার্জির বংশধর। গলাটা শ্রেয়শ্রীর ভীষণ চেনা। ছোট থেকে এই গলাটাই ওকে বারবার বলেছে, মামনি, ভাগ্যিস তুই জন্মেছিলি। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা অর্পিতা সরকার, কণ্ঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।